শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায়। আচ্ছা, প্রথমেই খবর থাকবে স্লিম ল্যান্ডার সম্পর্কে। তার কারণ স্লিম ল্যান্ডার কিন্তু তার কর্মক্ষমতা হারিয়েছে, তার কারণ চাঁদে নেমেছে রাত। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। শেষ একটি ছবিও পাঠিয়েছে। এছাড়া চাঁদে যেখানে স্লিম ল্যান্ডার নেমেছে সেই জায়গাতে অন্ধকার নেমে এসছে, সেই অঞ্চলে শুরু হয়েছে রাত। আগামী 14 দিন থাকবে রাত, তাই আর জাগার সম্ভাবনা নেই। সমস্ত বিষয় নিয়ে আলোচনায় আসছি। তবে বলে রাখি, আজকের ভিডিওর আর একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট থাকছে, সেটা হচ্ছে কুইপার বেল্ট নিয়ে একটা বিজ্ঞান ভিত্তিক আলোচনা এবং ভিডিও। অবশ্যই কুইপার বেল্ট কি, কুইপার বেল্ট কতটা দূরে অবস্থিত, কতটা বিস্তৃত, সমস্ত বিষয় নিয়ে জানাবো। তার মধ্যে কি লুকিয়ে রয়েছে প্ল্যানেট 9। তাই আজকের এই বিজ্ঞান আড্ডা অসাধারণ হতে চলেছে। অনেক কিছু জানতে পারবেন আজকের এই মহাকাশ গবেষণামূলক ভিডিওটিতে। তো প্রথমে চলে আসি স্লিম ল্যান্ডার। স্লিম ল্যান্ডার কীভাবে নেমেছে, তার আগে রোভার বেরিয়েছে, সমস্ত কিছু আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন। তবে স্লিম ল্যান্ডার সর্বশেষ একটি ছবি গতকাল পাঠিয়েছে, সেই ছবিটি আপনাদের দেখাই, তারপরে জানাচ্ছি পুরো বিষয়টা। তো এই হচ্ছে সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন। এটি যেহেতু ল্যান্ডারটি একটু বেঁকা অবস্থায় রয়েছে এবং কাত হয়ে পড়েছে এক প্রকার, তাই ছবিটা একটু বেঁকা ছিল, সেটিকে কিন্তু সনিফিকেশন করে আবার জাপান দাঁড় করিয়েছে। মোটামুটি চাঁদের শিওলি ক্যাটারের সাইডের আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা উঁচু জমি, এছাড়া ভিতরে পড়ে থাকা অনেক পাথর, এবং এই অঞ্চলে যে অন্ধকার নামা শুরু হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এই ছবির মাধ্যমে। এইবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে চাঁদের যেই জায়গাতে নেমেছে শিওলি ক্যাটারের ওখানে, সেইখানে এই মুহূর্তে পরিস্থিতি কি, এবং জানিয়ে রাখি অলরেডি তার সোলার প্যানেল কাজ করা বন্ধ করে দিয়েছে। ফলে কি হয়েছে, ব্যাটারি আর চার্জ হবে না, এবং আগামী 15 দিন বা 14 দিন সে কিন্তু আর বেঁচে থাকতে পারবে না। তাই এক প্রকার বলা যেতে পারে চিরঘুমের দেশে চলে গেল স্লিম ল্যান্ডার। খুব একটা কাজ করতে পারলো না। আমি যদি বলি গত 50 বছরের চন্দ্র অভিযানের সাকসেস, তাতে আমি বলবো দুটো দেশ কিন্তু বেশ ভালো রকম সাকসেস পেল। এক হচ্ছে চায়না আর দুই হচ্ছে ভারত। আমাদের চন্দ্রযান 3 100% সাকসেস, এবং লাস্ট যেটা চীনের মিশন ছিল চ্যাংই 5, সেটাও 100% সাকসেস। কিন্তু ভারতের থেকে চীনের মিশন বেটার নাকি ভারতের থেকে ভারতেরটা বেটার? এখানে আমি ভারতবাসী হিসাবেই বলছি চীনেরটা বেটার। অনেকে রে রে করে উঠতে পারে, কিন্তু মহাকাশ গবেষণায় যুক্তিতর্ক বা বিজ্ঞানে যুক্তিতর্ক ছাড়া কোনো আলোচনা হয় না, কথা হয় না। কেন বলবো, এগিয়ে রাখবো, তার কারণ আমাদেরটা ছিল ল্যান্ডার মিশন, অনলি ল্যান্ডার অ্যান্ড রোভার মিশন। আর চীনের চ্যাংই 5 ছিল, যেটা সম্ভবত 2021-এর এন্ডে ডিসেম্বরে করেছিল। সেই মিশনটি ছিল হচ্ছে চ্যাংই 5 স্যাম্পেল রিটার্ন মিশন, এবং সেখানে তারা ল্যান্ডার নামিয়েছে, স্যাম্পেল কালেক্ট করেছে চাঁদের মাটি থেকে, তারপরে আবারও উড়ে চাঁদের কক্ষপথের একটি অরবিটার ছিল সেখানে জয়েন্ট হয়েছে, তারপর সেটি পৃথিবীতে সেন্ড করা হয়েছে, পৃথিবীতে এসে নেমেছে, এবং সেই মাটি চাঁদের স্যাম্পেল বা মাটি, পাথর, রেগোলিথ বলা হয় চাঁদের মাটিকে, সেটা পরীক্ষাও করা হয়েছে চীনের মাধ্যমে, সিএনএসে, চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে। তাই আমি এগিয়ে রাখবো হচ্ছে গিয়ে চীনের মিশনটা। কিন্তু মহাকাশ গবেষণায় এই ল্যান্ডার ও রোভার মিশনের যে 100% সাকসেস, সেটাও ভারত পেয়েছে চন্দ্রযান 3-এ, এবং অসাধারণ কাজ করেছে। এবার আসি যেখানে পড়ে রয়েছে আর কি, মানে স্লিম ল্যান্ডার, সেখানে কীরকমভাবে রাত নেমে এসছে আমরা দেখতে পাচ্ছি। ফেব্রুয়ারির 2 তারিখ 2024, এবং এই মুহূর্তে সন্ধে 7টা। এইটা কিন্তু চাঁদের উল্টো দিক, এবং চাঁদের উল্টো দিকে এখন আলো পড়েছে, আর আমাদের দিক যেটা সেখানে কিন্তু অন্ধকার শুরু হয়ে গেছে। আর আপনাদের জানিয়ে রাখি, এই হচ্ছে চাঁদের উত্তর দক্ষিণ, এটা হচ্ছে চাঁদের নিরক্ষরেখা, এই মধ্য প্রান্তটা। এই নিরক্ষরেখার একটু দক্ষিণ এবং একটু পূর্বে ঠিক এরকম জায়গাতে নেমেছে হচ্ছে গিয়ে আমাদের জাপানের স্লিম ল্যান্ডার, এবং সেই জায়গাতে দেখুন অন্ধকার পড়া শুরু হয়ে গেছে বলে এই অঞ্চলে কিন্তু এখন আর ব্যাটারি চার্জ করতে পারবে না তার সোলার প্যানেলগুলি। আমি যদি এখানে লাইটটা অন করি, এই রকম জায়গাতে রয়েছে শিওলি ক্র্যাটার, এবং এই জায়গাতে নেমেছে হচ্ছে গিয়ে স্লিম ল্যান্ডার। আর এখানে রোভার দুটো রয়েছে, রোভার দুটো যেটুকু কাজ করার করেছে।
অনেকে বলবেন যে এখানে তো লাইট দেখতে পাচ্ছি, চাঁদের এখানে লাইট নেই, আমি এখানে আর্টিফিশিয়ালি লাইটটাকে জ্বালিয়েছি, তার মানে দেখুন আমি এখান থেকে চাঁদে আলো করতে পারি যেই অঞ্চলটা, এটা হচ্ছে আমাদের টেকনোলজি। এনিওয়ে, এই হচ্ছে গিয়ে চাঁদের এই মুহূর্তের পরিস্থিতি। আর আপনাদের দেখালাম যে যেই অঞ্চলে নেমেছে সেখানে অন্ধকার যেহেতু রয়েছে তার জন্য সেখানে সোলার প্যানেল আর চার্জ করতে পারবে না। তো এবার আসি কুইপার বেল্ট। স্লিম নিয়ে খবর দিয়ে দিলাম। কুইপার বেল্ট সম্পর্কে অনেকেই আমরা শুনেছি, বা আমরা তো শুনেছি, অনেকে হয়তো শোনেননি, আবার অনেকে শুনেছেন হয়তো কুইপার বেল্ট সম্পর্কে অনেক কিছু জানেন না বা ধারণা নেই, তাদের জন্য অসাধারণ বিজ্ঞানমূলক এই ভিডিওটি আপনারা দেখুন, ভালো লাগবে কুইপার বেল্ট সম্পর্কিত। সৌরজগতের অষ্টম গ্রহ নেপচুন, এর কক্ষপথের বাইরের বিস্তৃত অঞ্চল জুড়ে লাখো মহাজাগতিক বস্তু ঘুরে বেড়াচ্ছে। অঞ্চলটির নাম কুইপার বেল্ট। 1951 সালে ডাচ আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী জেরার্ড কুইপার এই বেল্ট বা বেষ্টনীর অস্তিত্বের কথা প্রথম জানিয়েছিলেন। তার সম্মানে এই অঞ্চলের নাম দেওয়া হয় কুইপার বেল্ট। জায়গাটি নতুন গ্রহের জন্য দারুণ সম্ভাবনাময়। এখানে রয়েছে ট্রিলিয়ন বরফপূর্ণ বস্তু। অনেক গ্রহ, উপগ্রহ, গ্রহাণু ও ধূমকেতু আবিষ্কৃত হয়েছে এই অঞ্চলে। এর কোনোটির ব্যাস 100 কিলোমিটারেরও বেশি। ফলে কুইপার বেল্টে আরও অনেক গ্রহ বা গ্রহের মতো বস্তু, মানে যেমন বামন গ্রহ, উপগ্রহ ইত্যাদি থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কুইপার বেল্টের অবস্থান সৌরজগতের শেষ প্রান্তে। সৌরজগতের সীমান্ত বলা হয় এই বেল্টকে। এটা আসলে কত দূরে তা একটু বোঝার চেষ্টা করা যাক। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এই দূরত্বকে বলে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU। বাংলায় এই দূরত্বকে অনেকে বলেন জ্যোতির্বিদ্যাগত একক, তবে বাংলা হওয়া উচিত সৌরজাগতিক দূরত্ব, কারণ এই একক দিয়ে সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব বোঝানো হয়। যাই হোক, দীর্ঘকাল ধরে সৌরজগতের ভেতরে আমাদের জানা সবচেয়ে দূরের বস্তু ছিল বামন গ্রহ প্লুটো। বর্তমানে আরও দূরবর্তী বস্তু পাওয়া গেছে, তবে সেটা গ্রহ, উপগ্রহ বা বামন গ্রহ কিংবা গ্রহীয় কোনো বস্তু নয়। এটি প্রায় 39 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থিত, যা কুইপার বেল্টেরও অংশ। বিজ্ঞানীদের ধারণা কুইপার বেল্ট সূর্য থেকে প্রায় 1000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ প্লুটো পর্যন্ত 39 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মধ্যে গ্রহ রয়েছে 8টি, বামন গ্রহ 5টি এবং উপগ্রহ রয়েছে প্রায় 300টি। তাহলে বাকি কুইপার বেল্টের মধ্যে এরকম আরও কত গ্রহীয় বস্তু থাকতে পারে তা অনুমানের চেষ্টা করা যাক। কুইপার বেল্ট নিয়ে নানা মুনির নানা মত। অনেক জ্যোতির্বিজ্ঞানীর দাবি এ অঞ্চলে প্রায় 200 থেকে 10,000-এর বেশি বামন গ্রহ থাকতে পারে, কারণ ইতিমধ্যে এই অঞ্চলে 5টি বামন গ্রহ শনাক্ত করা হয়েছে। আরও যে পরিমাণ বস্তু এই বেল্টে রয়েছে তাতে 10,000-এর বেশি বামন গ্রহ থাকতেই পারে। বর্তমানে আমাদের পরিচিত 70টি বস্তু রয়েছে এই অঞ্চলে। এগুলোর কোনোটি ভবিষ্যতে বামন গ্রহের স্বীকৃতি পেতেই পারে। এর মধ্যে অবশ্য প্লুটোই সবচেয়ে বড়। আবার অনেক জ্যোতির্বিদের মতে কুইপার বেল্টে কোনো গ্রহ থাকার সম্ভাবনা নেই, কারণ নেপচুন গ্রহের মহাকর্ষীয় প্রভাবে এই অঞ্চলে কোনো গ্রহ তৈরি হতে পারার কথা নয়, কারণ নেপচুনের প্রভাবে ছোট ছোট বস্তুগুলো একত্রিত হতেই পারে না। তবে নেপচুনের প্রভাব কাটিয়ে 5টি বামন গ্রহ যেহেতু তৈরি হতে পেরেছে, তার মানে এই দাঁড়ালো যে এরকম আরও হতে পারে। 2023 সালে জাপানের সান্দাই বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী প্যাট্রিক সোফিয়া ও জাপানের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি জ্যোতির্বিজ্ঞানী তাকাশি ইতো দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে একটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন। সেখানে তারা দেখান পৃথিবীর মতো একটি নতুন গ্রহ থাকার সম্ভাবনা রয়েছে কুইপার বেল্টে। হতে পারে সেটা সৌরজগতের 9ম গ্রহ, তবে সেজন্য আরও অনেক গবেষণা বাকি। এখনও পর্যন্ত যেসব তথ্য বললাম সেগুলোর সব কি শুধু অনুমান? না, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নিউ হরাইজন মহাকাশযান কুইপার বেল্টে কিন্তু ঢুকেছে। 2006 সালে এই নভোযান যাত্রা শুরু করে এবং 2015 সালের জুলাই মাসে এটি প্লুটোর পাশ দিয়ে উড়ে যায়। এরপর 2019 সালের 1 জানুয়ারি নভোযানটি ঢুকে পড়ে কুইপার বেল্টে। এ সময় নভোযানটি হাজারো ছবি তুলে নাসাকে পাঠিয়েছে। সেগুলো পর্যবেক্ষণ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিজ্ঞানীরা। তো বন্ধুরা, কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার অবশ্যই করবেন আর আপনার মতামত জানাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আবার দেখা হবে
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।